এটা একটা মাইলস্টোন। 2030 সাল একটা প্রজেক্ট শেষ করার মাইলস্টোন। এর সাথে আর কি আছে? প্রজেক্টের এন্ড ডেট। মানে একটা আউটকাম এখানে বলা হচ্ছে, বা হচ্ছে এই প্রজেক্টের আসলে এই এটা কি টার্গেট বা লক্ষ্যটা কি, আউটপুটটা কি হবে সেটাও এখানে বলা হচ্ছে। স্কোপ বলি। স্কোপ। জি। স্কোপ বলি। একটা স্কোপ দেখতেছি। 30% গাড়ি, 35 না, 40 না, 30% গাড়ি যদি 30% গাড়ি যদি ইলেকট্রিসিটিতে চলে, ইলেকট্রিক ভেহিকেলে আর কি করবে আর কি, কনভার্ট করবে। ইভিতে। হ্যাঁ, ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করবে। তাহলে কি আমরা বলতে পারবো যে প্রজেক্টটা সাকসেসফুল? একেবারে সোজা কথা, 2030 সাল নাগাদ 30% গাড়ি যদি ইলেকট্রিসিটিতে কনভার্ট করে দেই, তাহলে কি আপনারা বলবেন যে এই প্রজেক্টটা সাকসেসফুল? লক্ষ্যমাত্রা যদি 30% হয়ে থাকে, এটা ফিক্সড যে 30% গাড়ি বিদ্যুতে চালানোর লক্ষ্য, তার মানে আমাকে 30%টাকে আমরা গোল হিসাবে, মানে আমাদের মাইলস্টোন হলো 2030, আমাদের টার্গেট হলো 30% ভেহিকেল। এইখানে আইসা কনফিউশনটা ক্রিয়েট হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। এইখানে প্রজেক্টের একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ কল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। দ্যাট ইজ কল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আসেন আর একটা কেস দেখি। এ মেজর, এটা পদ্মা ব্রিজের রেল লিঙ্ক, পদ্মা ব্রিজ রেল লিঙ্ক যে প্রজেক্টটা, সেটা নিয়ে কথা হচ্ছে। A major design fault has been detected in Podda rail link project midway through its implementation for keeping height gap, for keeping height gap, keeping height gap between approach road and rail tracks lower than standard. So এখানে একটা মেজর ফল্ট বের হয়ে আসছে। ফল্টটা কি? যে হাইটের যে গ্যাপ রাখার কথা ছিল, সেটা নিয়ে সমস্যা। Sources said this fault would block heavy vehicles crossing the country's longest bridge. এটা ক্রস করতে সমস্যা হবে যদি বড় গাড়ি, হেভি গাড়ি, বড় ভেহিকল যেগুলি আছে, এই গ্যাপ কম বেশি থাকার কারণে সমস্যা হবে। Podda multipurpose bridge project being implemented by Bangladesh Bridge Authority recently identified the fault. It has decided the Podda rail link project to change the height as per the standard of the Roads and Highway Department. Sources said height clearance between approach roads on Mawa and Jajira side of the bridge and the rail track is lower than the standard 5.7 meter vertical and 15.5 meter horizontal clearance. A black spot has already developed as the Podda rail link project didn't follow the standard design, said
ব্রিজ সেক্রেটারি বিলায়েত হোসেন। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? পদ্মা ব্রিজ অথরিটি, বিবিএ বা বাংলাদেশ ব্রিজ অথরিটি রেল লিঙ্ক প্রজেক্টকে কানেক্ট করতে দিচ্ছে না ওই পয়েন্ট অফ টাইমে। তারা অ্যাকসেপ্ট করতেছে না। রেল লিঙ্ক প্রজেক্টকে পদ্মা প্রজেক্টের সাথে কানেক্ট করতে দিচ্ছে না, যেহেতু হাইটের গ্যাপ এবং ভার্টিক্যাল গ্যাপ এন্ড হরিজন্টাল গ্যাপ এটা নিয়ে একটা ডিফিকাল্টিস ক্রিয়েট হয়েছে। যে স্ট্যান্ডার্ডে করার কথা সেই স্ট্যান্ডার্ডে এটা মেনটেন করে করা হয় নাই। দ্যাট ইজ কল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। কি হইলে আপনি বলবেন আমি সঠিক কাজ করছি, আর কি হইলে আপনি বলবেন যে না, কাজ সঠিক হয় নাই। ইট হ্যাজ টু বি ডিফাইন্ড বিফোর হ্যান্ড। এটা যদি ডিফাইন করা না থাকে তাহলে সমস্যা হয়। সেম দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি সহ নানা কারণে প্রার্থিতা হারিয়েছেন যারা, এর মানে এইখানেও অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনি আমি যদি নির্বাচনে দাঁড়াই, তাহলে নির্বাচনের এলিজিবিলিটির জন্য একটা স্পেসিফিক অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ডিফাইন করা আছে, যার মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না এবং ঋণ খেলাপি হওয়া যাবে না। দ্যাট ইজ কল অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে 30% বিদ্যুৎ গাড়িতে বিদ্যুতে চললে তাহলেই কি আপনারা বলবেন প্রজেক্ট সাকসেসফুল? হোয়াট অ্যাবাউট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া? প্রজেক্টের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি? এইটাই কি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া? উই ডোন্ট নো। আমরা কোশ্চেনটা রেজ করব। প্রত্যেকটা প্রজেক্টের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকতে হবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্টের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকতে হবে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যদি না থাকে তাহলে কি কি সমস্যা হইতে পারে একটু বলেন তো। প্রজেক্ট তাহলে ডিলে হয়ে যাবে, ডিলে প্রজেক্ট হবে। ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, প্রজেক্টের আপনার কস্ট বেড়ে যেতে পারে। এইটা আসলে এই ধরনের প্রজেক্ট যেটা 2030-এর এই 30%, এগুলো আসলে ফেজ বাই ফেজ হয় তো। এটা আসলে এখন অপ্রাসঙ্গিক হয়ে যাবে কথাটা। এটা 30% প্রথম টার্গেট, তারপরে হয়তো বা 60। আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি 30%-কে আমরা 2030-এর মধ্যে আমরা ইমপ্লিমেন্ট মানে করবে। ইমপ্লিমেন্ট করব, তারপরে ফেজ বাই ফেজ। আমি একটা আমার ছোট্ট যেটা মনে অপ্রাসঙ্গিক হয় কথা বলি। আমি আমার যেটা মনে গতকাল, হয় অ্যাকসেপ্টেন্স আচ্ছা, ক্রাইটেরিয়া না শেষ করুন। থাকলে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন হবে না, আমরা সঠিক কোয়ালিটির প্রোডাক্টটা পাবো না। হ্যাঁ, প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন হবে না। হুম, হুম, অহেতুক আমরা ঝামেলা তৈরি করতে পারবো, যেহেতু তবে প্রোডাক্টের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আগে থেকে ডিফাইন করা নাই। এখন আমি আমার মন মতো, ইচ্ছা মতো অনেক কথা বলতে পারি, এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের পেমেন্ট ডিলে, প্রোডাক্টের অ্যাকসেপ্টেন্স ডিলে, বিভিন্ন রকমের রিস্ক ক্রিয়েশন, এগুলি একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। সো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ডেফিনেটলি আমাদের থাকতে হবে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যত সহজে বলতেছি থাকতে হবে, এটা অনেক কঠিন একটা বিষয়। আপনি যখনই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ডিফাইন করতে বলবেন তখন দেখবেন একটা বিশাল ঝামেলা তৈরি হয়ে গেছে, অহেতুক ঝামেলা। অ্যাজ ইফ কেউ কিছু বুঝতে পারতেছে না, কি যে করবে কিছুই বুঝতে পারতেছে না, এরকম একটা সিচুয়েশন হয়। সো বলেন, কিছু একটা বলতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইউকে তে আমার ফ্রেন্ডের সঙ্গে কালকে কথা হচ্ছিল, ওদের দেশে ইভি গাড়ি নিয়ে। এটা যদিও একটু ইরিলেভেন্ট হবে, ওদের 2025-এর মধ্যে 25-এর মধ্যে ওদের বর্তমানে যেগুলি ফসিল ফুয়েলে যেগুলি চলতেছে সেটাকে কনভার্ট করে ইভি তে নিতে হবে। প্লাগ ইন হাইব্রিড 2025 সন পর্যন্ত তারা অ্যালাউ করবে। 25 to 30
কোনো গাড়িকে তারা রেজিস্ট্রেশন দিবে না ইভি না হইলে। তাহলে আলটিমেটলি যে গাড়িগুলা ওরা একটা নিশ্চয়ই ওরা একটা অ্যাসেসমেন্ট করছে বা ফিজিবিলিটি করেছে যে বর্তমানে আমার এতগুলা গাড়ি আছে এবং গাড়িগুলো 5 ইয়ার্স পরে আস্তে আস্তে অবসলিউট হয়ে যাবে, তখন অটোমেটিকলি আবার ইভিতে কনভার্ট হবে। ওরা প্রজেক্ট গুলাকে ওইভাবে আর কি করতেছে। ও এখন বলতেছে যে আমি যদি 2025-এর মধ্যে কিনতে পারি, অ্যাটলিস্ট প্লাগ ইন হাইব্রিড কিনতে পারবো, আফটার দ্যাট আমার কমপ্লিটলি ইভি ছাড়া কোনো গতি নাই, আমি গভর্নমেন্টের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশনই পাবো না। আর ওদের গাড়ি দেখা যায় 4 থেকে 5 বছর পর পর এমনি চেঞ্জ করে ফেলতে হয় ওদের। রাইটলি স্যার। সো ব্যাকগ্রাউন্ডে একটা স্টাডি থাকার সমূহ সম্ভাবনা আছে, আমরা যেটা বুঝতেছি যে একেবারে স্টাডি করা ছাড়া তারা হয়তো এই ধরনের প্রজেক্ট নেয়নি, কিছু একটা স্টাডি এর মধ্যে কাজ করছে ডেফিনেটলি। সো তারপর আমরা এখানে ধরে নিলাম যে আমাদের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যদি আপনাদেরকে কোনোভাবে 30% গাড়ি বিদ্যুতে কনভার্ট করে দেই তাহলে আপনারা আমার প্রজেক্ট অ্যাকসেপ্ট করে নেবেন। আপনারা ফেজের কথা বলতেছিলেন, আমি এই কোশ্চেনটা আগেও করছি, আবার একটু রিইটারেট করতেছি। ফেজ কেন করবেন? ফেজের দরকারটা কি বলেন তো? একবারে একটা প্রজেক্ট করে ফেলবেন, 100% গাড়ি একবারে ইভি করে ফেলবেন, কেন ফেজ বাই ফেজ যাচ্ছে বলেন? এইখানে তো আসলে অনেকগুলা কম্পোনেন্ট জড়িত আসলে। এইখানে নট অনলি খালি গাড়ির আমি এখানে এতগুলা গাড়ির যোগান দিতে পারবো কিনা, আমার এখানে আহ, এই ইভি গাড়িগুলা বাংলাদেশে আমি নতুন প্রজেক্ট করে সেই গাড়িগুলাকে আমাকে মানুষের কাছে অ্যাভেলেবিলিটি করতে হবে। আর মিনওয়াইল এক্সিস্টিং যে কারগুলো আছে সেগুলো আস্তে আস্তে অবসলিট হবে, আমি ইভির দিকে কনভার্ট হব। এটার একটা ট্রানজিশন পিরিয়ড আছে। যার ফলে প্রথম ফেজে আমাদের যে টার্গেটটা যেটা 30%, যে আমাদের একটা ধারণা হলো যে প্রতিদিন আমাদের বাজারে এতগুলা গাড়ি নামে, মাসে এতগুলা, বছরে এতগুলা। আমরা ধরে নিতে পারি যে 2030-র মধ্যে আমরা মোটামুটি যা গাড়ি আছে এটাকে 30% একটা কনভার্ট করব, ওরা বোধহয় এরকম কোনো অ্যাসেসমেন্ট করা। এবং তারপরে আমার যদি গাড়ির অ্যাভেলেবিলিটিও হয়, তখন এইটার দেখা দেখে অনেক মানুষ কনভার্ট করতে রাজি হবে সেকেন্ড ফেজে। রাইট। সো ফেজ আমরা করি আমাদের স্বার্থে, হইতে পারে না যে টিভিতে কনভার্ট করতে যায় ব্যাপক একটা হযবরল হয়ে গেল। তো যেটা ট্রু। করা হয় যে বড় কোনো কাজ ছোট ছোট ভাগে ভাগ করে সমাধান করা। আজকেই যদি বলি 100% গাড়ি ইভি করে ফেলবো, এইটা যে কোনো সময় আন্দোলনও রূপ নিয়ে নিতে পারে, যে গভর্নমেন্ট এটা আবার কি শুরু করবে। তো ফেজ বাই ফেজ করার কারণ আপনি বলছেন ক্যাপাসিটির একটা বিষয় আছে, অ্যাভেলেবিলিটির বিষয় আছে, মানুষের মাইনা নেওয়ার বিষয় আছে। করলেন সব গাড়ি ইভি, ইভিতে সব গাড়ি চালানোর মতো চার্জিং স্টেশন এন্ড আদার্স যে বিষয়গুলি সেগুলি কি করতে হবে না? তো এখনো অনেক জায়গায় দেখা যায় যে গ্যাসের স্বল্পতা আছে, গ্যাসের চাপ নাই, এলএনজি সিএনজি নিয়ে এই সমস্যা। এর মধ্যে সব জায়গায় আপনি ইলেকট্রিসিটি দিতে পারবেন কিনা, চার্জিং ক্যাপাসিটি দিতে পারবেন কিনা, ক্যাপাসিটি বলেন, অ্যাভেলেবিলিটি বলেন, রিসোর্স বলেন, মাইন্ডসেট বলেন, বিভিন্ন কারণে আমরা ফেজ বাই ফেজ আগে বাড়ার চেষ্টা করি। তো কেন এগুলি করতে যাচ্ছেন আপনি? কিছুক্ষণ আগে আমরা শুনতেছিলাম যে যানবাহনে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এই যে যতটুক লাইনের নিচে আমি আন্ডারলাইন করছি, এই আড়াইটা লাইনকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় কি বলে বলেন তো? যা যানবাহনে ফসিল ফুয়েল
পর্যায়ক্রমে কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এই লাইনটাকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় কি বলবো, কি নামে ডাকবো? রিডাকশন অফ ফসিল ফুয়েল। হ্যাঁ, এটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় কি নামে ডাকবো? বিজনেস কেস। কেন আমার এই গাড়িগুলিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে হবে, কেন, ওয়াই? কারণ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি কমানো। এরপরে যদি আবার জিজ্ঞেস করি ওয়াই, গভর্নমেন্টের কি এমন হইলো এটা কেন কমাবে, বলেন তো? কার্বন ইমিশনের জন্য। এক্স্যাক্টলি, কার্বন ইমিশন কমানোর জন্য। আচ্ছা, তাহলে বিজনেস কেসটা দেখেন। যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার পরিকল্পনা কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এই লাইনটাই আমার টোটাল এই প্রজেক্টের বিজনেস কেস। এই বিজনেস কেসের পিছনে আরো অনেক কোশ্চেন অ্যান্সার থাকতে পারে। কেন কমাবে? কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য। কার্বন ফুটপ্রিন্ট কেন কমানো দরকার? কার্বন ফুটপ্রিন্ট আছে থাক, কি সমস্যা, কেন কমানো দরকার? কার্বন ফুটপ্রিন্ট কেন কমাতে চাচ্ছি? এনভায়রনমেন্টের জন্য আর কি। ওজোন এনভায়রনমেন্ট, লেয়ারকে ওজোন লেয়ারকে ঠিক রাখার জন্য। ওজোন লেয়ারকে ঠিক রাখার জন্য। এইখানে একটা কনসেপ্ট কাজ করে, দ্যাট ইজ কল 5 ওয়াই। আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টে দেখব যে আপনি যদি কোনো একটা বিষয়কে 5টা হোয়াই দিয়ে কোশ্চেন করেন, মোটামুটি স্ট্যান্ডার্ড থাম রুল, হোয়াই, কেন আমি ইলেকট্রিক ভেহিকল করব? কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য। কার্বন ফুটপ্রিন্ট কেন কমাবো? এনভায়রনমেন্টাল পারপাস। এনভায়রনমেন্টাল পারপাস বা এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য, বা এনভায়রনমেন্ট যাতে খারাপ না হয়, টেম্পারেচার যাতে না বেড়ে যায় সেটার জন্য। টেম্পারেচার বাড়লে আমার কি যায় আসে? ওয়াই টেম্পারেচার নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে ওয়াই শুড উই বি ভেরি কনসার্ন? আমাদের সার্ভাইভালের জন্য। এনভায়রনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আমরা আসলে সার্ভাইভ করবো। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস। তো বেসিক্যালি 5 ওয়াই নামে একটা কনসেপ্ট আছে, আপনারা জানেন। আপনি কোনো একটা বিষয়কে 5বার যদি হোয়াই হোয়াই জিজ্ঞেস করেন, তাহলে আপনি একেবারে রুট কজে চলে যেতে পারেন, একেবারে কোর রুট কজে। এটা 5বারও হোয়াই ইউজ করা লাগতে পারে, 3বারেও পাওয়া যায়, 4বারেও পাওয়া যায়, 8বারেও পাওয়া যায়। সো স্ট্যান্ডার্ড বলা হয় যে 5 ওয়াই। আমরা দুইটা জিনিস দেখলাম। এক হচ্ছে বিজনেস কেস, কেন গভর্নমেন্টের এত মাথা ব্যথা, তারা কেন কার আপনার কি এটা ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা কমানোর চেষ্টা করতেছে। এর বদলে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদ্যুৎ চালিত যানবাহনে। একটু খেয়াল করেন, ছোট একটা লাইন আপনারা কি দেখতে পাচ্ছেন? এর বদলে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদ্যুৎ চালিত যানবাহন। এই লাইনটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় কি নামে ডাকবেন, বলুন? ভাই আমরা তো পড়াশোনা শুরুই করিনি, শুধু গল্প স্বল্প চলতেছে। বলেন এনামুল ভাই, ফেরদৌস ভাই, বলেন। এই একটা লাইন যেখানে বলতেছে গভর্নমেন্ট বিদ্যুৎ চালিত যানবাহনকে গুরুত্ব দিচ্ছে।
আমরা প্রজেক্ট ম্যানেজাররা এটাকে কি নামে ডাকবো বলেন? আমরা এটাকে ডাকবো হচ্ছে ইইএফ। ও হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে ডাকবো ইইএফ, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। জি। এই একটা লাইন যারা বিজনেসম্যান তাদের জন্য স্পার্কিং, একেবারে স্পার্কের মতো। যে কোনো বিজনেসম্যানের জন্য এই একটা লাইন ইজ এ হিউজ স্পার্ক। আজকে না হোক 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর, এখন থেকে যারা ইভি নিয়ে গবেষণা করবে, কাজ করবে, পড়াশোনা করবে, বিজনেস শুরু করবে, 5 বছর পর তারা থাকবে লিডিং এ। আজকে যারা ইভি নিয়ে কাজ শুরু করবে 5 বছর পর তারা থাকবে লিডিং এ। সো বিজনেসম্যানের জন্য, বিজনেসম্যান দোজ হু আর দ্য এন্টারপ্রেনার, তাদের ফোকাসটা খুবই শার্প। তারা গভর্নমেন্টের এই ছোট ছোট বিষয়গুলিকে খেয়াল করে, কোন দিকে গভর্নমেন্ট যাচ্ছে। সরকার এর বদলে গুরুত্ব দেওয়া শুরু করেছে বিদ্যুৎ চালিত যানবাহন। ওকে, তো আমরা একটা ইএফ দেখলাম, এবং অদূর ভবিষ্যতে আপনার আমার প্রজেক্ট গভর্নমেন্টের এই ইএফ কে মেনেই করতে হবে। আপনি আমি চাইলেও আর অন্য ধরনের ইঞ্জিন বা অন্য ধরনের ভেহিকল সেগুলি এমফাসাইজ পাবেন। ফোকাস অন ইভি, গভর্নমেন্ট ফোকাস অন ইভি, এটাকে আমরা বলবো ইএফ। দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত মোটরযানের অন্তত 30% 2030 সালের মধ্যে বিদ্যুৎ চালিত হিসেবে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল নীতিমালা 2023। এইটারে কি নামে ডাকবেন আপনারা বলেন? এই লাইনটাকে কি নামে ডাকবেন প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায়, জাহিদুজ্জামান ভাই? এটা গভর্নমেন্ট লেজিসলেশন ফর ইলেকট্রিক ভেহিকেল। ভেহিকেল। আমরা পিমবকের ভাষায় এটাকে কি বলি? ইএফ। বলেন কোথায় আমরা টোন মিস করতেছি? এইটাও ইএফ। এটা একটা নীতিমালা, এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। গভর্নমেন্ট থেকে যেটা লেজিসলেশন থাকবে সেটা মানতেই হবে। জি। ইলেকট্রিক vehicles registration রেগুলেশন regulation 2023। 2023। এটা ইএফ। ডেফিনেটলি। আমরা যদি পুরো বিষয়টাকে বুঝে বুঝে পড়ি তাহলে দেখবেন যে সহজ। বর্তমানে সারা দেশে নিবন্ধিত মোটরযান আছে প্রায় 57 লাখ। এসব যানবাহন চালানোর জন্য ব্যবহৃত হয় তেল ও গ্যাসের মতো ফসিল ফুয়েল। যানবাহনে ফসিল ফুয়েল ব্যবহার পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বারংবার তারা বলতেছে পর্যায়ক্রমে গ্রাজুয়ালি কমিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার। এর বদলে গুরুত্ব দেওয়া হচ্ছে বিদ্যুৎ চালিত যানবাহনে। দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত মোটরযানের অন্তত 30% 2030 সালের মধ্যে বিদ্যুৎ চালিত হিসেবে রূপান্তরের লক্ষ্যমাত্রা এবং নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এবং বাংলাদেশে স্থানীয়ভাবে বিদ্যুৎ চালিত মোটরযান উৎপাদন ও আমদানি দুটোকেই উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে নীতিমালায়। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর সাথে কাজ করতেছে।
সো ডিটেল কেস স্টাডি আপনারা দেখবেন এবং এর সাথে বিভিন্ন আরো কিছু প্রজেক্ট আছে, সেগুলি আপনারা একটু গো থ্রু করবেন। আমরা প্রজেক্টের আরেকটা কেস দেখব প্রজেক্টের। সেটা আমাদের আজকের যে আলোচনার টার্গেট, সেই দিকে যাওয়ার একটা উদ্যোগ। কেস স্টাডিটা হচ্ছে পথ হারাচ্ছে রেলের মহাপরিকল্পনা। একে তো পরিকল্পনা, তার উপরে মহাপরিকল্পনা। আহ, পরিকল্পনা বলতো, পরিকল্পনা না বইলা তারা মহাপরিকল্পনা বলার কারণ কি? পরিকল্পনা, মহাপরিকল্পনা এইভাবে বলার কারণ কি? আমরা দেখি আমাদের আজকে কোন বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করার একটা ইচ্ছা আছে। জি। সো আজকে আমাদের পড়াশোনার সাথে এখন আমরা একটু চেষ্টা করব আমাদের কেস স্টাডি গুলিকে কানেক্ট করার জন্য, এবং আমাদের আলোচনা সমালোচনা সব গল্প এগুলির ডিসক্লেমার হচ্ছে আমরা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝতে চাই। কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশনকে আমরা ডিফেম করি না বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বোঝার জন্য বিভিন্ন ধরনের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। প্রজেক্ট একটা লার্জ সিস্টেমের মধ্যে এক্সিস্ট করে। প্রজেক্ট একেবারে ভ্যাকুয়ামের মধ্যে এক্সিস্ট করে না, এবং প্রজেক্টের নিজস্ব অর্গানোগ্রাম আছে। নতুন প্রোডাক্টের জন্য প্রজেক্ট হতে পারে। আমরা আজকে যে প্রজেক্ট নিয়ে অনেক কথা বললাম, সেই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে এনভায়রনমেন্টাল। আবার ইফিসিয়েন্সির বিষয় থাকে, চেঞ্জের বিষয় থাকে, বেনিফিট সাস্টেইন করার বিষয় থাকে। বিভিন্ন ভাবে প্রজেক্ট আমাদেরকে ভ্যালু দেয়। আজকে যে প্রজেক্টের কথা আমরা আলোচনা করছি, সেটা আমাদেরকে ভ্যালু দিবে থ্রু এনভায়রনমেন্টাল কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে। বিভিন্ন ভাবে প্রজেক্টের মাধ্যমে ভ্যালু ক্রিয়েট হয়। বিভিন্ন ভাবে প্রজেক্টের মাধ্যমে ভ্যালু ক্রিয়েট হয়। সেটা এনভায়রনমেন্টাল হইতে পারে, ইফিসিয়েন্সি হইতে পারে, পরিবর্তন বা চেঞ্জ হইতে পারে, সাস্টেনেবল বেনিফিট সাস্টেন করার বিষয় হইতে পারে। এবং এই ভ্যালু ডেলিভারি করার জন্য পোর্টফোলিও, প্রোগ্রাম, প্রজেক্ট, এই অর্গানাইজেশন অথবা এই অর্গানোগ্রামটা ব্যবহার করা। এটা বাধ্যতামূলক কিছু না যে আপনাকে ভ্যালু ডেলিভারি করতে হলে পোর্টফোলিও, প্রোগ্রাম, প্রজেক্ট এর মধ্য দিয়ে যাওয়া লাগবে। বাট ইন জেনারেল আমরা যেটা দেখে থাকি যে ভ্যালু ডেলিভারি করার জন্য পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্টের কম্বিনেশন নেওয়া। যেমন অর্গানোগ্রামটা আমরা বুঝি, সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট সিঙ্গেল প্রজেক্ট নিতে পারেন, একটা একটা করে প্রজেক্ট নিতে পারেন। এখানে 3টা প্রজেক্ট দেখানো হয়েছে। যে কি করা হয়েছে, এখানে 3টা সরাসরি প্রজেক্ট নেওয়া হয়েছে। আবার চাইলে আপনি এই প্রজেক্টগুলিকে একটা প্রোগ্রামের আন্ডারে রাখতে পারেন। প্রোগ্রামের আন্ডারে যে প্রজেক্টগুলিকে রাখা হয়, তার একটা কমন কন্ডিশন হচ্ছে তারা রিলেটেড প্রজেক্ট। আনরিলেটেড প্রজেক্টগুলিকে প্রোগ্রামের আন্ডারে রাখা হয় না। এবং এই প্রোগ্রামগুলিকে আবার পোর্টফোলিওর আন্ডারে ম্যানেজ করা। পোর্টফোলিওর আন্ডারে সরাসরি প্রজেক্ট আসতে পারে, পোর্টফোলিওর আন্ডারে প্রোগ্রাম আসতে পারে, প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট আসতে পারে। আবার একইভাবে পোর্টফোলিওর আন্ডারে প্রোগ্রাম, প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট, এইভাবে অপারেট হতে পারে। এদেরকে কোঅর্ডিনেট করার জন্য দ্যাট ইজ অ্যানাদার পার্ট, অপারেশন। প্রজেক্ট থেকে
অপারেশনে চলে আসলো, প্রজেক্ট থেকে অপারেশনে চলে আসলো।